ছাত্রদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ, নেতৃত্বে বাকের ও জাহিদ, পদ না পাওয়ায় একাংশের বিক্ষোভ সংঘর্ষ। বছর পর কাল বিএনপির বর্ধিত সভা, খোলামেলা মত দেবেন দলের তৃণমূল নেতারা, থাকবে তারেক রহমানের দিক নির্দেশনা। বাংলাদেশের প্রতি দৃঢ় সংহতি ও ডক্টর ইউনূসের সরকারের প্রতি সমর্থন জানিয়ে জাতিসংঘ মহাসচিবের চিঠি, 13 মার্চ আসছেন ঢাকায়। 3.5 লাখ কোটি টাকা ছুঁই ছুঁই করছে খেলাপি ঋণ, ব্যাংকের আমানতকারীরা টাকা পেতে সমস্যায় পড়বে না, জানালেন গভর্নর। আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। ফ্যাসিবাদের বাংলাদেশ আর চায়না মানুষ, বললেন জামায়াত আমির। সব সম্প্রদায়কে নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা। এবং এশিয়ায় বাড়ছে অবৈধ কিডনি প্রতিস্থাপন, টার্গেটে বাংলাদেশ, মিয়ানমার ও নেপালের দরিদ্র মানুষ, অভিযোগের পরও নিষ্ক্রিয় ভারত। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এর আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। তবে কমিটিতে নাম না থাকায় বিক্ষোভ ও হাতাহাতিতে জড়ায় বঞ্চিতরা। ফাহিম ইউসুফকে সঙ্গে নিয়ে সাদ আহমেদের রিপোর্ট। বেশ কয়েকদিনের দোলাচল শেষে আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনের নাম ও কমিটি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের কিন্তু একটা আগ্রহ কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বাংলাদেশের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন রয়েছে সেই প্রতিফলনটা কিন্তু আমাদের ছাত্র সংগঠন কিন্তু নিশ্চিত করবে। নতুন এই সংগঠনের আহ্বায়ক হয়েছে আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ হাসান। এছাড়া তাহমিদ আল মুদাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরাফা খাতুনকে মুখপাত্রের দায়িত্বে দেয়া হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও ঘোষণা করা হয়। এতে আব্দুল কাদেরকে আহ্বায়ক ও মহির আলমকে সদস্য সচিব করা হয়েছে। এদিকে নতুন ছাত্র সংগঠনে বঞ্চিত করার অভিযোগ তুলে বাকবিতণ্ডা জড়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। 18 তারিখে নামি নাই ভাই, তাহলে আজকে আমরা এই বড় ভাইগুলো কেন মারি গেলাম ভাই? আমি তো এই বড় ভাইগুলো গিয়ে ভাই নামছিলাম ভাই। গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক, সবচেয়ে বড় জায়গা, এই গণ অভ্যুত্থানের যে বিজয় আনার পিছনে যতগুলো কাজ করা লাগে, সংগ্রাম গড়ে তোলা লাগে, সবগুলো আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলেছে। কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। প্রায় 28 বছর পর হতে যাওয়া বঞ্চিত সভার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলের নীতি নির্ধারকরা বলছেন, দেশের বর্তমান রাজনীতির বিভিন্ন প্রশ্নের জবাব খুঁজতেই এ সভা। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতে, ষড়যন্ত্র মোকাবেলা ও ঐক্য অটুট রাখতে বিশেষ তাৎপর্যপূর্ণ হবে এবারের বর্ধিত সভা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। প্রায় 28 বছর পর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির বর্ধিত সভা, যেখানে অংশ নিচ্ছেন দলের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের 4000 নেতা। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নানা প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুততম সময়ে নির্বাচনের দাবি আদায়ে করণীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এবারের বর্ধিত সভা থেকে। আগামী দিনে আমাদের কর্মকাণ্ড কি হবে, নির্বাচন কিভাবে আমরা পরিচালনা করব, সব বিষয়ে রাজনীতির সকল প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য আমরা এই বর্ধিত সভার জন্য আয়োজন করেছি। আমরা ইতিমধ্যে 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছি বন্ধু রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে। সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। সেই নির্বাচনটা কত তাড়াতাড়ি অনুষ্ঠিত করা সম্ভব, সরকারের সঙ্গে সেই বোঝাপড়াটার বিষয়েই মূলত আলোচনাটা হবে বলে আমি মনে করি। বর্ধিত সভার আগের দিন সভাস্থলের প্রস্তুতি পরিদর্শন করে সংবাদ মাধ্যমে কথা বলেন বিএনপি নেতারা। তৃণমূল হচ্ছে আমাদের দলের মূল শক্তি, তো তারা আসবেন,
তারা তাদের বক্তব্য দেবেন এবং তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই আমাদের আগামী দিনের পথ চলা আমরা নির্ধারণ করব। আমরা কিভাবে আগাবো, আমরা কি কর্মসূচি নিব। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগামী দিনের চলার পথ নির্দিষ্ট করতে বর্ধিত সভায় তৃণমূলের সুপারিশকে গুরুত্বের সাথে নেবে বিএনপি। আধিপত্যবাদী শক্তির তাদের বিভিন্ন ষড়যন্ত্রকে প্রতিহত করা, পাশাপাশি দেশের ভিতরে ঐক্য এবং ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। তৃণমূলের নেতাদের যে কোনো প্রশ্নের উত্তর দেবেন বর্ধিত সভার সভাপতি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সাংগঠনিক পুনর্গঠনে হতে পারে বিভিন্ন স্তরের নেতৃত্বে রদবদল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের প্রতি দৃঢ় সংহতি এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টাকে দেয়া এক চিঠিতে এ কথা বলেন তিনি। এদিকে 4 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকা আসবেন জাতিসংঘ মহাসচিব। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার দেয়া এক চিঠিতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করা ও একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সম্পৃক্ত করার আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ সহ এই অঞ্চলের উপর সৃষ্ট প্রভাব এবং রাখাইনের মানবিক পরিস্থিতির অবনতির বিষয়ে ডক্টর ইউনূসের উদ্বেগের প্রতি সহমত জানান জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাসও দেন তিনি। রোহিঙ্গাদের বিষয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ান এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধান ও রাখাইনের রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় তা নিয়ে কাজ করার কথাও বলেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ মহাসচিবের দপ্তরও আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিবের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গেল 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। সবশেষ 2023 সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যু নিয়ে আলোচনা করতে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব। মোহাম্মদ সাকিব, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। বুধবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে অভিন্ন স্বার্থ এবং অগ্রগতির ওপর জোর দিয়ে পারমাণবিক শক্তিতে সহযোগিতা সম্প্রসারণের জন্য বাংলাদেশ উন্মুক্ত বলে জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উন্নয়নে রোসাটমের সহায়তার প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সময়মতো প্রকল্পের কাজ শেষ করার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে 3,45,000 কোটি টাকা ছাড়িয়েছে, যা মোট বিতরণ করা ঋণের 20% বেশি। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, খেলাপি ঋণ বাড়লেও আমানতকারীদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। আগামীতে দুর্বল ব্যাংক বন্ধ না করে একীভূত করে সচল রাখা হবে বলেও জানান গভর্নর। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। আর্থিক খাতের সার্বিক চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানান, গেল ডিসেম্বরে ব্যাংকগুলোতে মোট ঋণের স্থিতি ছিল 17,77,000 কোটি টাকা। এর মধ্যে মোট খেলাপি ঋণের পরিমাণ 3,45,000 কোটি টাকা, যা মোট ঋণের 20.2%।
3,45,000 কোটির উপরে এখন বর্তমানে এটার স্থিতি, এবং এটাও গত সেপ্টেম্বরে এটা ছিল 2,85,000-এর মতো। তো 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে। এটা আরও বাড়বে, এটাই আমি বলতে পারি। এটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া সর্বোচ্চ পর্যায়ে সেটা আমরা এখনো পৌঁছাইনি। আগামীতে কোনো ব্যাংক বন্ধ না করে দুর্বল ব্যাংকগুলো একীভূত করে সচল রাখা হবে বলেও জানান গভর্নর। আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। এই প্রক্রিয়া আমরা কাজ করছি। আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের কার্যক্রম চলছে, আপনারা জানেন 6টা ব্যাংকে চলছে, আরও কিছু ব্যাংকে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাব। চলতি অর্থ বছরে সার্বিকভাবে ঋণ বিতরণ ও নবায়ন হার কমছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মাফিয়া ও ফ্যাসিবাদের বাংলাদেশ আর দেখতে চায় না মানুষ, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন এক বাংলাদেশ চায় যেখানে মেজরিটি মাইনরিটি বলে কিছু থাকবে না, সবাই বাংলাদেশের নাগরিক। বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের জনসভায় তিনি একথা বলেন। এ সময় জামায়াত আমির আরও বলেন, দেশের সব মানুষকে সঙ্গে নিয়েই মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে, জেগে উঠতে হবে। আমিও তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার এটি প্রথম ঘটনা। পরবর্তী শুনানির দিন আগামী ২২ এপ্রিল ধার্য করেছেন আপিল বিভাগ। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালে ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামাতের এই নেতা। ২০১৯ সালের ২৩ অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। বুধবার ২ দিনের শুনানির পর ফের আপিলের অনুমতি পান এটিএম আজহার। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার এটি প্রথম ঘটনা। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, মামলায় নানা অসঙ্গতি সহ 4টি কারণে এই আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনি বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল, এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রাউন্ড হয়েছে। এই যে 4টা গ্রাউন্ডে লিভ দেওয়া হলো, ওই 4টা গ্রাউন্ডে মূল আপিলটার শুনানি হবে। আব্দুল কাদের মোল্লার রায়ের আলোকে এই আপিল অনুমতি দেয়া হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষের আইনজীবী কাজী এমএইচ তামিম। অ্যাপিলেট ডিভিশন এই ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করে এবং আইনের পর্যালোচনা করে আমাদের দেশে যে কাস্টমস আছে যে লিভ গ্র্যান্ট করে তারপর শুনানি করা, ওনারা সেই লিভ গ্র্যান্ট করেছেন এবং আগামী 22 এপ্রিল 2025 তারিখে রিভিউ পিটিশনটা হিয়ারিং এর জন্য দিন ধার্য করেছেন। 2 সপ্তাহের মধ্যে এ মামলার সারসংক্ষেপ জমা দিতে বলে পরবর্তী আপিল শুনানির দিন 22 এপ্রিল ধার্য করেছেন আপিল বিভাগ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার আলাদা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 6 দিন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল ওয়াহাব শুনানি শেষে আসামিদের রিমান্ড ও গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। যাত্রাবাড়ী থানার আলাদা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। অপরদিকে গুলশান থানার মামলায় সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও ভোলা 4 আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে। দেশে চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে সাভারের রাজালাখকে মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপস উদ্বোধন করে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন। জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য বাহিনীতে জনবল বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। আরেকটা জিনিস, ওই যে আপনি বলছিলেন যে এই এলাকায় আমরা এখানে পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশটা, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। দেখছেন সংবাদ সন্ধ্যা।